না, এখন আমি তো বলছি যে ওবামার ভাষণে ঐক্যের ডাক নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের, নারীদের এগিয়ে নেয়ার প্রত্যয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের, সমর্থকদের উল্লাস। এবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকছে না ঘ ও চ ইউনিট, ডিনস কমিটির প্রস্তাব। অনিশ্চয়তার মুখে অর্থনীতি, সমাজবিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ 16 বিষয়। বিজিবিতে যোগ হলো 2টি অত্যাধুনিক হেলিকপ্টার, জল ও স্থলের পাশাপাশি বিচরণ থাকবে আকাশেও। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, সীমান্ত সুরক্ষায় কাজ করছে সরকার। এবং হাইকোর্টের ব্যতিক্রমী রায়, মাদক মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে দেয়া হলো পরিবারের জিম্মায়, সেবা করবে মা ও 2 সন্তানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রে ঐক্যের ডাক দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিজয়ের পর প্রথম ভাষণে বাইডেন বিশ্বে যুক্তরাষ্ট্রের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, তিনি শুধু ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট নন, সব মার্কিনীকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন বাইডেন। তার রানিং মেট কামালা হ্যারিসও যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছেন। দেলোয়ার অঙ্গরাজ্য থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আতশবাজির ছটায় আলোকিত চারপাশ, চারদিকে বিজয় উল্লাস। এই উচ্ছ্বাস বিজয়ের, এ উল্লাস আনন্দের। গণনা জটিলতা আর নানা নাটকীয়তার পর ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দের সীমা নেই বাইডেন ভক্তদের। সমর্থকদের এমন উল্লাসের মাঝেই মঞ্চে আসেন বিজয়ী বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সবার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এ সময় সব মার্কিনীদের নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাইডেনের আগে বক্তব্য রাখেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কামালা হ্যারিস। তিনি বলেন, তার এই সফলতায় কৃষ্ণাঙ্গ নারীরা সাহসী হবেন, দেশ পরিচালনার স্বপ্ন দেখবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে 270টি ভোটের প্রয়োজন হয়। কদিন ধরে বাইডেন 264 আর ডোনাল্ড ট্রাম্প 214 ইলেকট্রাল ভোটে আটকে ছিলেন। পেনসিলভেনিয়ার ভোট যোগ হওয়ার পরেই জয় ছিনিয়ে নেন বাইডেন। ডেমোক্রেটদের ঐতিহাসিক বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। আমরা বাইডেনের এখানে আসতে পেরে খুব আনন্দিত এবং আমরা তার মঙ্গল কামনা করছি। একটুখানি বাইডেনের যে গাড়িটা দেখলাম তাতেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, জো বাইডেন যে আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছে, আমার খুবই এক্সাইটেড, স্পেশালি আমাদের মুসলিম কমিউনিটির জন্য আর আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। ডেমোক্রেটিক পার্টির হেডকোয়ার্টারে ভাষণ দিয়েছেন জো বাইডেন। তিনি ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার জন্য সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রে এখন উৎসব আমেজ চলছে। এই দেলোয়ারে যেমন, তেমনি বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ প্রত্যেকটি শহরে আনন্দের বন্যায় ভাসছেন এদেশের মানুষ, অভিবাসী সমাজ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ডেমোক্রেটিক পার্টি হেডকোয়ার্টার, উইলমিংটন, দেলোয়ার। বাইডেনের নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু ইস্যু নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তাকে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও কাজ চলবে একসঙ্গে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার খবরে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান জো বাইডেনকে। তিনি বলেন, 46তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নেতৃত্বে শান্তি ও সমৃদ্ধির প্রশ্নে এগিয়ে নেবে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইস্যুতে দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া অভিনন্দন বার্তায় ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই নির্বাচনে কোনো পরিবর্তন, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
তবে আরও মনে করি যে আরও কিছু কমন গ্রাউন্ডে আরও গভীরভাবে কাজ করার সুযোগ হবে। মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে, এই বিষয়গুলিতে নতুন প্রশাসন আমাদের মতো রাষ্ট্রগুলির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী নিউ অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। সময় সংবাদে আরও থাকছে, রাতারাতি মডেল হবার নেশায় অন্ধকারের চোরাগলিতে ডুবে যাচ্ছে অনেক তরুণ। সামাজিক মাধ্যমে পাতা হয় প্রতারণার ফাঁদ, জড়িত বেশ কয়েকটি চক্র। প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি। সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, সীমান্ত সুরক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। 225 বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে নিরাপত্তার ইস্যুটি। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধা সামরিক বাহিনীটি। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে 12টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এপিসি, 10টি রায়ট কন্ট্রোল ভেহিকল এবং 120টি এটিভি সহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল। আধুনিকায়নের ধারাবাহিকতায় এই বাহিনীতে যুক্ত হল দুটি MI-71E মডেলের হেলিকপ্টার। এর মাধ্যমে বিজিবি পরিণত হল ত্রিমাত্রিক বাহিনী হিসেবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পিলখানায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীর উন্নয়নে সার্বিক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বিজিবিতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক বাহিনীও সেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে, সেটাই আমরা চাই। সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে সরকার প্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবির চৌকস দল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অত্যাধুনিক দুটি হেলিকপ্টারের মাধ্যমে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করল। এখন থেকে জল ও স্থলের পাশাপাশি আকাশেও বিচরণ থাকবে বিজিবির। সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আধুনিকায়নের মাধ্যমে দিন দিন সক্ষমতায় সুদৃঢ় হচ্ছে বাহিনীটি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই বাহিনী। দুর্গম সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কাজ করতে গিয়ে হরহামেশাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সীমান্তরক্ষীদের। সীমান্ত রক্ষা কার্যক্রমে গতি আনতেই 2016 সালে গঠন করা হয় বিজিবি এয়ার উইং। 2018 সালে দুইটি MI-171E হেলিকপ্টার কেনার জন্য চুক্তি করা হয় রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে। এবছরের শুরুতে হেলিকপ্টার দুটি বাংলাদেশে আসে। এরপর প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য আয়োজনে রোববার পিলখানায় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক প্রযুক্তির এই হেলিকপ্টার সংযোজনের পর এখন থেকে জল, স্থল ও আকাশসীমায় সমান নজরদারি করতে পারবে বিজিবি। এর মাধ্যমে বিজিবি ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করল। 26 জনের ধারণ ক্ষমতার এই হেলিকপ্টার দুটির সর্বোচ্চ গতি ঘন্টায় 250 কিলোমিটার। শীতাতপ নিয়ন্ত্রিত ও অটোপাইলট সিস্টেমের এই হেলিকপ্টারের সর্বোচ্চ পরিবহন ক্ষমতা 3000 কেজি। অপারেশনাল কার্যক্রম, রসদ সরবরাহ ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় হেলিকপ্টার দুটি কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজিবির দুজন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির নামকরণ করা হয়েছে।
সীমান্তরক্ষী বাহিনীতে নতুন দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজিত হয় উচ্ছ্বসিত এই বাহিনীর সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টার ঘিরে এই বাহিনীর সদস্যরা ঘুরছেন, ছবি তুলছেন, দেখছেন। তারা বলছেন এটি সীমান্তরক্ষা কার্যক্রমে যেমন গতি আনবে তেমনই বাড়িয়ে দেবে তাদের মনোবল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, ব্যবসা 3টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের পরীক্ষা। তবে এবছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও কলা বাণিজ্য বিভাগকে নিয়ে বিশ্ববিদ্যালয় 3টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে বলেও সিদ্ধান্ত হয়। তবে এই 3টি ইউনিটের নামকরণ এখনো হয়নি। একটি কার্যকর হবে 2021-22 শিক্ষাবর্ষ থেকে। এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা আর থাকবে না। এই 2 ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা ও ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই জায়গায় দাঁড়িয়ে আসলে এটা পর্যালোচনা করার একটা জায়গা অবশ্যই আছে, যেমন আমাদের একাডেমিক কাউন্সিলটাই হচ্ছে এটা বৈধতা দেওয়ার জায়গা, এবং সেখানে আমাদের শিক্ষকরা অবহিত হয়েছেন, গণমাধ্যমে খবরটি এসছেন, তারা আমার সাথে যোগাযোগ করছেন। আমরা ডিসিশনটাকে চ্যালেঞ্জ না, আমরা ডিসিশনটাকে আলোচনার জন্য আমরা অবশ্যই অনুরোধ করব। উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টি শিক্ষা ধারা আছে। একটি হলো বিজ্ঞান, একটি মানবিক, একটি ব্যবসায় শিক্ষা। সেই 3টি ধারাকে বিবেচনায় নিয়ে 3টি ইউনিটের মাধ্যমে পরীক্ষা দিলে শিক্ষার্থীদের চাপ কমবে, ভর্তি পরীক্ষার সংখ্যা কমবে। অন্যদিকে টেক্সট বুক নির্ভর, পাঠ্যপুস্তক নির্ভর একটি দৃষ্টিভঙ্গি, একাডেমিক ঘরানা দৃষ্টিভঙ্গি, সেটিও গড়ে উঠবে। অপরাধ করলে সাজা মিলবে, এটাই নিয়ম। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। মাদক মামলায় 5 বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য পরিবারের জিম্মায় দিল হাইকোর্ট। শর্ত, বৃদ্ধ মায়ের সেবা আর 2 সন্তানকে পড়াশোনা করাবেন এই আসামি। না মানলে আবারও যেতে হবে কারাগারে। 411 পিস ইয়াবা পাওয়ার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে 5 বছরের কারাদণ্ডের আদেশ পান কেরানীগঞ্জের বাসিন্দা মতি মাতবর। 20 মাস জেলও খাটেন এই আসামি। এরই মাঝে নিজেকে নির্দোষ দাবি করে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার উচ্চ আদালত সাজা বহাল রাখেন। তবে দেন এক ব্যতিক্রমী রায়। রায়ে আসামিকে জেলে ফেরত পাঠানোর বদলে তাকে নিজ পরিবারের কাছে থেকে সংশোধনের সুযোগ দেন হাইকোর্ট। শর্ত দেয়া হয় 75 বছর বয়সী বৃদ্ধ মাকে সেবা আর 2 সন্তানকে লেখাপড়া করানোর। উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আইনজীবীরা জানালেন, হাইকোর্টে মাদক মামলার আসামিকে প্রবিশনের সুযোগ দেওয়ার ঘটনা এটি প্রথম। তিনি বাসায় থেকে তার 2টি সন্তানের পড়াশোনা কন্টিনিউ করবেন। 75 বছর বয়সের মা আছে, এই মায়ের সেবা শুশ্রূষা করবেন। পরিবারের সঙ্গে থেকে তিনি যেন জীবনযাপন করতে পারেন, কারেকশন হতে পারেন, সংশোধিত হতে পারেন। বাংলাদেশের উচ্চ আদালতের ইতিহাসে বিশেষ আইনে এটিই প্রথম প্রবেশন আদেশ। আদালতের এমন মানবিক রায় পেয়ে খুশি আসামি মতি মাতবর ও তার পরিবার। আমার বাবু তো তখন আরো ছোট ছিল, এই বাবুকে আমি কুলে নিয়ে এমনি সেমনি খুব দৌড়াইতাম। আমি এখন আল্লাহর কাছে কি বলবো, আমার মানে কোনো ভাষা নেই। আমার ফ্যামিলির সবার দেখশন করতে হবে, মাকে দেখশন করতে হবে, 2টা ছেলে মেয়েকে লেখাপড়ার একটাই দিছে। তবে শর্ত পালনে ব্যর্থ হলে আসামিকে কারাগারে ফেরত যেতে হবে বলেও রায় বলেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাতারাতি মডেল হবার নেশায় অনেক স্বপ্নরাঙা তরুণ চোখ ডুবে যায় অন্ধকার চোরাগলিতে। তাদের স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে চক্র, যারা মূলত ফাঁদ পাতে সামাজিক নানা যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে। গ্ল্যামার জগতের কর্ণধার ও বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতনতা আর নিয়ন্ত্রণই পারে তার রুখে দিতে। অনুসন্ধান ছিল আমার, ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন।
স্বপ্ন রাঙানো চোখ ছবি আঁকে মায়াময় জগতের, যেখানে কোটি মানুষ তাকে দেখবে মুগ্ধ চোখে। স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে তরুণ মন অনেক ক্ষেত্রেই বাধা মানে না। সেই জগতের অপরাধীরা সবসময় সুযোগ খোঁজে যে কোনো দুর্বলতার। স্বপ্ন চোখের তরুণরা সহজেই এই ফাঁদে পা দেয়। আর গ্ল্যামার এবং চাকচিক্যের যে দুনিয়া, সেই দুনিয়ায় যে অপরাধগুলো ঘটে সেগুলোর প্রচারণা না থাকার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। অক্টোবর মাসের 13 তারিখে এমনই এক চক্র থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করে 16 বছরের এক মেয়েকে, গ্রেফতার করে চক্রের 3 সদস্যকে। এখন অপরাধী খুব সহজেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতে। দুই একটা ধরার মাধ্যমে যে সব শেষ হয়ে যাচ্ছে তা তো না। বিষয়টা হচ্ছে যেহেতু এর সংক্রমণটা যেহেতু বাড়ছে, অতএব এটা থেকে গোড়া থেকেই এটা কাজ করতে হবে। এদিকে মেয়ের বাবা এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকদের প্রতি সতর্ক হবার আহ্বানও জানান তিনি। অবুঝ বাচ্চাদেরকে যারা এসব মডেল লোভ দেখায় এনে তাদেরকে ব্যবসা করে, আমি তাদের যেন বিচার হয়, আমি এটা চাচ্ছি। অন্ধকার এই জগতের নিদারুণ অভিজ্ঞতার কথা জানান এক তরুণ। স্বপ্নকে ধরতে গিয়ে কিভাবে পদে পদে বিপদে পড়তে হয়েছে তাকে। আমারটাই তো 80,000 নিয়ে নিছে। পরে মোহরও শেষ হওয়ার পরে বাসায় সকালে ফোন দিছি, ফোন আর খুলেই না। আমি তো ওরকম চিন্তাম না, নাম জানতাম, সে জলিল নাম, সে লাইটম্যান। কি দরকার হয় একজন মডেল হতে গেলে? শর্টকাট হয়ে কখনোই টিকে থাকে না। আপনাকে যে উঠাবে সে আপনাকে টান দিলে আপনি পড়ে যাবেন। একটা মডেল একটা কালচার জানবে, একটা দেশ সম্বন্ধে জানবে, হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে, ঘুরে বেড়াবে, কিন্তু এইসব পুরো একটা প্যাকেজ। শিল্পের নামে যারা অপরাধে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা রেখেছে অভিভাবক সংস্থাগুলো? শর্ট ফিল্ম বানাবে বলে দেখা যাচ্ছে যে সে ছেলে মেয়েদেরকে হায়ার করছে, কাজ করছে, কিন্তু আসলে তারা যে কোন কোয়ালিটির প্রোডাকশন করছে এটা আমরা ইউটিউব দেখলেই বুঝতে পারি। যারা প্রতারক চক্র কিংবা যারা অপরাধী তারা আরও বেশি সুযোগ পেয়ে যায়, তারা আরো বেশি আপনার এক্সপ্লয়েট করার সুযোগ পেয়ে যায়। যে কোনো ভিজুয়াল উপস্থাপনার জন্য লাইসেন্স নেবার প্রক্রিয়াকে মনিটরিং এর মধ্যে আনতে চলছে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা, যা এখনো আলোর মুখ দেখেনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ইরফান সেলিম এবং তার দেহরক্ষীকে 2 মামলায় 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এবং মোহাম্মদ কায়সারুল ইসলামের আদালতে শুনানি শেষে মাদক মামলায় 2 দিন এবং অস্ত্র মামলায় 3 দিন করে মোট 5 দিন রিমান্ড দেওয়া হয়। এর আগে সকালে পুরান ঢাকা 8 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় পুরান ঢাকায় ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে 38টি ওয়াকিটকি, 5টি ভিপিএস সেট, একটি পিস্তল সহ বিদেশি মদ উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস কোথায় এবং এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে এগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন, এই জন্য এই রিমান্ডটা চেয়েছে। এবং ঠিকই একইভাবে মাদক, তাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে, এই মাদকের উৎস কোথায় এবং এই রুট কোথায়, কোত্থেকে মাদকগুলো এসছে এবং কারা কারের সাথে সম্পৃক্ত আছে এগুলো উদ্ঘাটনের দরকার। যেহেতু নতুন মামলার অস্ত্রের মামলা দেওয়ার কোনো বিধান নাই বা মাদকের মামলা দেওয়ার কোনো বিধান নাই, সেই মামলাতে রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিকতা নাই। শাহজালাল সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বার্ড হিট বা উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা নিয়মিত হলেও পাখি তাড়াতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। ঝুঁকি নিয়ে বিমান চালাতে হয় পাইলটদের। এর মধ্যে পাখি তাড়াতে ব্যবহৃত 6টি বন্দুকের মধ্যে 4টি অচল থাকায় বিপাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাখি নিয়ন্ত্রণে শিগগিরই রাডার বসানো হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের আশপাশে রয়েছে ছোট বড় জলাশয়, ফলে সারা বছরই বিমানবন্দর এলাকায় পাখির আনাগোনা থাকলেও শীত মৌসুমে উপদ্রব আরও বাড়ে। প্রতি বছরই উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়া বা শতাধিক বার্ড হিটের কারণে জরুরি অবতরণে বাধ্য হয় অনেক ফ্লাইট। গেল বছরও বাংলাদেশ বিমানের একটি ড্যাশিট উড়োজাহাজে বার্ড হিটের কবলে পড়লে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় 3 ঘন্টা। পাইলটের দক্ষতায় এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না হলেও
ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ। যেহেতু এটা সাধারণত ল্যান্ডিং এবং অ্যারাইভেলের সময়কালীন সময় হয়, পাইলট যদি কনসিয়াস থাকে তাহলে সেই এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম টাইমে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অগোচরে যদি হয়ে যায় সেটা আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সবচেয়ে ভয়াবহতা হলো বিমানটার একটা গতি আছে, সেই গতির সাথে বার্ডের যখন সংঘর্ষ হচ্ছে, সো এটা কিন্তু গতিটা ডাবল হয়ে যাচ্ছে। আমাদের অপারেটরদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রপালে লেগে গেছে বা আমাদের স্পিন হাবে লেগে গেছে বা আমাদের যে ডানাটা আছে ডানার ওখানে লেগে গেছে। অথচ পাখি তাড়াতে শাহজালাল বিমানবন্দরে একমাত্র বন্দুকই সম্বল। 8 জন বার্ড শুটার থাকলেও 6টি বন্দুকের মধ্যে 4টি অচল থাকায় পাখি তাড়াতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বন্দুক কিনতে হলে লাইসেন্সিং ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা দরখাস্ত করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে, সেগুলি আমরা ক্লিয়ারেন্স পেয়ে 6টি বন্দুক কেনার প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। অবশ্য বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে রাডার সহ আধুনিক পদ্ধতি স্থাপনের কথা বলছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এক ধরনের রাডার আছে আর এটা ডিটেন্স মেকানিজম, সাউন্ড দিয়ে অ্যাকুস্টিক সাউন্ড দিবে এবং রাডার দিয়ে স্ক্যান করবে। ওই ধরনের সিস্টেমের জন্য আমরা অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়াধীন আছে। নিরাপদে বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিতে উন্নত দেশে লেজার রশ্মি, কেমিক্যাল স্প্রে, শব্দ তরঙ্গ সহ বিভিন্নভাবে পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি বিএনপির গণতন্ত্র। সকালে তার সরকারি বাসভবনে সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে তিনি বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি, তার বিরুদ্ধে সব মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। স্বাধীনতার ইতিহাস বিকৃতি তাদের গণতন্ত্র। আরও বলতে চায়, বেগম জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি, এটা একটা অসত্য প্রচারণা বিএনপির পক্ষ থেকে করা। তার বিরুদ্ধে সকল মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। কথায় কথায় আন্দোলন আর আন্দোলন, কই দলীয় নেত্রীর জন্যে তো কিছু করতে পারলেন না, না রাজপথে না আদালতে। ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। তবে দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের যেন শেষ নেই। বিএনপি প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী এলাকায় বহিরাগতদের জড়ো করার অভিযোগ তুলেছেন। ভোটের মাত্র 3 দিন বাকি থাকায় মিছিল জনসংযোগে ব্যস্ত বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী। দুপুর 12টার দিকে উত্তরা এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী জাহাঙ্গীর। এদিকে উত্তরা 5, 7 ও 3 নম্বর সেক্টরে মিছিল সহ প্রচারণা ও জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী হাসান হাবিব। গত 23 অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন এই উপনির্বাচনের প্রার্থীরা। সন্ত্রাসীরা ঘোরাফেরা করতেছে, সন্ত্রাসী বাহির থেকে আসছে, সন্ত্রাসীরা কোনোভাবেই যেন আমাদের ঢাকা 18 আসনে তাদের প্রতিফলন ঘটাতে না পারে। আমি আমাদের নেতাকর্মী ভাইদের সেদিকে নজর রাখার জন্য আমি অনুরোধ জানাবো। আমরা পুলিশের পূর্ব অনুমতি নিয়ে আমরা সেখানে প্রোগ্রাম দিই, সেখানে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়ে দিচ্ছে। তারা যেটা চেষ্টা করতেছে সেটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, অতীতে যেমন গায়েবী মামলা দিয়েছে সেরকম গায়েবী মামলা দেওয়ার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের নেতাকর্মী হুমকি দিচ্ছে, তারা স্ট্রেট বলতেছে যে 12 তারিখের আগ পর্যন্ত এলাকায় থাকা যাবে না। আগামীতে টেলিটক দেশের 1 নম্বর টেলিকম অপারেটর হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দুপুরে অনলাইনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে গেছে টেলিটক, সুন্দরবন অঞ্চলে গেছে টেলিটক, এখন হাওড়, বাওর, বিল, দ্বীপ এই অঞ্চলগুলোতে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এই সব এলাকায় যেত না, কোনো কালে যাবেও না। সেই কাজটার জন্য সরকারি প্রতিষ্ঠান টেলিটকের অত্যন্ত গুরুত্ব রয়ে গেছে। সারা দেশের মানুষের কাছে প্রমাণ করে দেব যে আমরা বাংলাদেশের 1 নম্বর টেলিকম অপারেটর। 1 মাস পর শুরু হবে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের নতুন মারাই মৌসুম, কিন্তু মিল কর্তৃপক্ষ এখনো পরিশোধ করতে পারেনি গত মৌসুমে কৃষকদের পাওনা 1,58,00,000 টাকা। বকেয়া টাকা না পেয়ে নতুন মারাই মৌসুমে মিলে আখ সরবরাহ করে মূল্য পাওয়া নিয়ে সংশয়ে আছেন চাষিরা।
কৃষকদের পাশাপাশি শ্রমিক কর্মচারীদের 2 মাসের বেতন বাবদ পরিশোধ হয়নি 2.5 কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে, কৃষকের টাকা দ্রুত পরিশোধ করতে পারলেও শ্রমিকদের সমস্যা সহসা কাটবে না। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগামী 4 ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে আখ মারাই মৌসুম শুরু হবে। তাই আখের ভালো ফলন পেতে শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত সদর কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার আখ চাষিরা। কিন্তু এখনো 6000 কৃষকের গত মৌসুমের 1,58 লাখ টাকা পরিশোধ করতে পারেনি মিল কর্তৃপক্ষ। নতুন মারাই মৌসুম চালু হলে আখের মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। গত বছরের টাকা বাকি রয়েছে, তাহলে সামনের বছর যদি আবার বাকি টাকা দিতে হয় তাহলে আমাদের চলবে কিছু। অল্প কিছু টাকা দিয়েছে, এখন মাঝে করে টাকা পাবো আজ না কাল এরম করে শুধু ঘুরিয়েই যাচ্ছে। এদিকে 2 মাসের বেতন ভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছে শ্রমিক কর্মচারীদের। অফিসে যে স্যারের কাছে টাকার কথা বললে স্যার তো বলে টাকা আমি কোথা থেকে দেবো, টাকা না পালে টাকা দিতে পারবো না। বেতন পাই না গত 2 মাস, দোকানের দিন আদায় হয়ে বাকি খেয়ে কোনো কায়দায় চলছে, কিন্তু এখন আর দোকানদাররা বাকি দিতে চাচ্ছে না। চিনি বিক্রি করে দ্রুত কৃষকদের টাকা পরিশোধ করা সম্ভব, তবে শ্রমিকদের সমস্যা সহসা সমাধান হবে না বলে জানিয়েছেন মিলের শীর্ষ কর্মকর্তা। ভোগ হয়তো কমাই ফেলছে, যার ফলে বিক্রিটা আগে যেভাবে ছিল সেভাবে হচ্ছে না, এবং এটা আমার মনে হয় না যে আমরা চাইলে যে এটা খুব ব্যাপক হারে বাড়বে, এটা হবে না। মোবারকগঞ্জ চিনিকলের আওতায় আখ চাষী রয়েছেন 6000-এর বেশি। বর্তমানে মিলটিতে 3000 মেট্রিক টন চিনি ও 3000 মেট্রিক টন চিটাগুড় অবিকৃত রয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। সুই সুতার শৈল্পিক ছোঁয়ায় নকশি কাঁথা সহ বিভিন্ন পোশাকের কাজ করছে নওগাঁর মান্দার কয়েকটি গ্রামের নারীরা। সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাকে হাতের নিপুণ কাজ করে শহরে বিভিন্ন শোরুমে বিক্রি করছেন। সংসারের কাজের ফাঁকে বাড়তি আয়ের জন্য গৃহিণী ও শিক্ষার্থীরা গ্রামীণ কুটির শিল্পের সঙ্গে নিজেদের জড়িয়ে সংসারে এনেছেন সচ্ছলতা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় নকশি কাঁথা সহ বিভিন্ন পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক সব কাজ। ব্যবসায়ীর কাছ থেকে চাহিদা নিয়ে ফুল তোলার কাজ করছেন গ্রামের গৃহিণী ও শিক্ষার্থীরা। নওগাঁর মান্দা উপজেলার অন্তত 60টি গ্রামের কয়েকশো নারী অবসর দিনে বাড়ির উঠোনে দল বেঁধে পোশাক সহ নকশি কাঁথা তৈরির কাজ। সালোয়ার কামিজ ও শাড়িতে বুটিক বসানো ছাড়াও দৃষ্টিনন্দন সব ফুল সুই সুতোর বননে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করছেন। এনজিও থেকে আমরা কিছু ঋণ নিছি, কিন্তু আমরা ওভাবে এখনো ফুটায় তুলতে পারিনি। 4-5 মাস বইটা সেলাই করি, সেলাই করার পর যদি না পাই তাহলে তো আর হচ্ছে না। সুতে ক্যাঁথায় তারপর হচ্ছে মানে ছাপ দেওয়ানো, এগুলো মানে অনেক টাকা লাগে। এই কাজগুলো করে হাত খরচ বের করি, আমাদের স্কুলের খরচ বের করি। এসব কাজে উপকরণ কিনতে এনজিও সহ দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হতে হয় সূচ কারিগরদের। তারা চান সহজ শর্তে ঋণ। বুটিকের জন্য আমার লোনের কিছু প্রয়োজন আছে, যদি লোনটা আমি কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি এটা কাজে লাগাতে পারবো, আর আমি আমার গ্রুপটাকে আরো বড় করতে পারবো। সমাজসেবা অফিসের তথ্য মতে জেলায় 7500 সুই সুতার নারী কারিগর রয়েছেন। তৃণমূল এসব সূচ কারিগরদের আর্থিকভাবে সহায়তা দেওয়া গেলে গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওগাঁর মান্দা থেকে এমআর রকি, সময় সংবাদ। হারিয়ে যেতে বসেছে গান কবিতায় ষড়ঋতু বন্দনার দৃশ্যপট। তবে এখনও শিশির ভেজা স্নিগ্ধ সকাল ও ফুল ফসলের প্রাচুর্যে ঠিকই ধরা দেয় হেমন্ত। নিজস্ব রূপ বৈচিত্র্যে শীতের আগাম বার্তা নিয়ে উত্তরের প্রকৃতিতে বেজে ওঠে হেমন্তের সুর। এদাতুল ইসলাম বাবুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম ও আতাউল হক সাগর। কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ ভোর, ধান গাছ, কচুপাতা আর দুর্বাঘাসের ডগায় রাতভর জমাট বাঁধা স্বচ্ছ শিশিরকণার রাজত্বে কুসুমরাঙা সূর্যের উস্কানিতে যেন আরও বর্ণিল হয়ে ওঠে হেমন্তের স্নিগ্ধ সকাল। কুয়াশার আবরণ ভেদ করে আকাশে রক্তিম সূর্যের সাথে শৈশবের লুটোপুটি। ততক্ষণে সবুজ ঘাসের সাথে কমলা হলুদ রঙের শেফালির মিতালি হয়ে ওঠে দর্শনীয়।
ভর দুপুরে সোনালী ধানের গোছায় কৃষকের কাচি মঙ্গা ঘোচালেও বদলে গেছে হেমন্তের সব আচার অনুষ্ঠান। কার্তিক মাসে অনেক আনন্দ উৎসব হতো, এখন তো অভাবের কারণে এখন ওটা আনন্দটা আর এখন নাই। তারপরও স্বস্তির নিঃশ্বাস যেন আটকে যায় নানা সংকটে। মাঠে মাঠে সোনালী ধান এবং নীল সাদা মেঘের ভেলা আকাশে উড়ে যাচ্ছে, সব কিছুই তেমনই আছে, কিন্তু আমরা মনের দিক থেকে একটা সংকটের মধ্যে রয়েছি। আমরা যদি নির্মোহ হতে পারতাম প্রকৃতির মতো, তাহলে কিন্তু এই সমাজের যে অশুভ শক্তিগুলো সেগুলো কিন্তু ডুবে যেতে পারত। অন্যদিকে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা যেন হেমন্তের উপহার হয়েই ধরা দিয়েছে। প্রকৃতির কাছে শিক্ষা নিয়েই তাকে যদি আমি লালন করি, তাহলেই জীবন সুন্দর হবে। হেমন্তের পরন্ত বিকেলে নিমেষেই মনের কোণ থেকে হারিয়ে যায় উদাস উদাস ভাব। সম্ভাবনাময় একটি ভোরের জন্য অপেক্ষা বাড়ায় হেমন্তের সূর্যাস্ত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয় ভাষণে ঐক্যের ডাক নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। নারীদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। সমর্থকদের উল্লাস। এবং 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকছে না ঘ ও চ ইউনিটে। ডিনস কমিটির প্রস্তাব, অনিশ্চয়তার মুখে 16টি বিষয়। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।